অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ তারেক রহমানের। বললেন, সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্রবাদ। এক্সিট প্ল্যান নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচন ফেব্রুয়ারির পর নেওয়া উচিত হবে না বলছেন বিশিষ্টজনেরা। জুলাই সনদের ব্যাপারে ছাড় নয় জানিয়ে দিল এনসিপি। সনদ কার্যকরের উপযুক্ত স্থান সংসদ মনে করে বিএনপি। দলগুলোকে সনদের গ্রহণযোগ্যতা খসড়া দেওয়া হবে আজ। জুলাই আন্দোলনের ৩১শে জুলাই আওয়ামী লীগের ক্ষমতায় সৌধে ফাটল। দলীয় কার্যালয়ে তোপের মুখে ওবায়দুল কাদের। রিমেম্বারিং হিরোজ কর্মসূচি পালন শিক্ষার্থীদের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে উগ্রবাদ ও ফ্যাসিবাদ। কারো ক্ষমতার জন্য জনগণ ১.৫ দশক আন্দোলন করেনি বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ১ বছর স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত নারকীয় জুলাই প্রতিবাদ সভা হয় সাভারের আশুলিয়ায়। এখানেই গণতান্ত্রিক আন্দোলনে থাকা শ্রমজীবী ও সাধারণ মানুষকে হত্যা করে পুলিশের ভ্যানে উঠিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। সেই বীভৎস দৃশ্য মঞ্চায়ন হলে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। ৫ই আগস্টে আমি চলে গেছি, আমার সন্তানটা কত কষ্ট করেছে, কিভাবে ওরা মেরেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার বুকের ভিতরটা আগুন শুধু জ্বলতে আছে। আমার ২২ মাসের বাচ্চা, ছোট বাচ্চাটা বয়স এখন ২২ মাস, সে তার বাবার মিছিলে ছবি দেখে আর বলে বাবা মা, সে বাবার হাতের থেকে বঞ্চিত। যারা এরকম করছে আমাদের, আমি চাই আমার সামনে যেভাবে মারছে তারা, আমার সামনে যেভাবে মারছে তাদের এইভাবে শাস্তি দেওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এখন বিভেদের সময় নয়, এখন সময় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের প্রতিনিধি হতে হলে জনসম্পৃক্ত থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। পরাজিত শক্তি যাতে কোনোভাবেই ফিরে আসতে না পারে সেদিকে সতর্ক থাকার কথাও বলেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। আগামী দিনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার কথা আবারও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
এক্সিট প্ল্যান বা বিদায়ের পদ্ধতি নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। তাদের কাজগুলো পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে সেটাও ভাবতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হলে পলাতক স্বৈরাচারকে সহায়তা করবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গণতন্ত্রের উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুতে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয় বলে মনে করেন আলোচকরা। বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিআর কোনো সমাধান নয়। যে নির্বাচন ব্যবস্থায় আমরা অভ্যস্ত সেভাবেই নির্বাচনটা করতে হবে, অন্যথায় এখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে এবং বারবার সরকার পরিবর্তন হবে। সেই সুযোগে ভারতীয় আধিপত্যবাদ আমাদের যেইটুকু সার্বভৌমত্ব আছে সেইটাও কেড়ে নিয়ে যাবে। সংখ্যানুপাতিক নির্বাচন এই ব্যাপারে আসলে কথা বলার বা কোনো রিসার্চের প্রশ্নই উঠে না, অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের। এই কারণে উঠে না কারণ এটার আন্ডারলাইং একটা ইল মোটিভ আছে এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো। পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু আমরা এইভাবেই আমরা রাজনীতি করে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা ধীরে ধীরে হতাশায় রূপ নিচ্ছে বলে মনে করেন বক্তারা। তারা বলেন, সরকারের উচিত নির্বাচন ও তাদের কার্যক্রম নিয়ে পরিষ্কার বক্তব্য দেয়া। যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। আগে সরকার ওয়াজ নট ইলেক্টেড, সবচেয়ে ক্ষতি করে গেছে, আমাদের ইলেকশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যে আপনারা ইকোনমিতে মাফিয়া গ্রুপ উত্থান দেখতেছেন, ওটা তো হচ্ছে ওই যে স্বৈরতন্ত্রের একটা বাই প্রোডাক্ট, ফ্যাসিস্ট সিস্টেমের বাই প্রোডাক্ট। ইলেকটেড গভর্নমেন্ট যদি হয় ডেমোক্রেটিক, এগুলো দরকার হবে না, কোনো গ্রুপকে তোয়াজ করা দরকার হবে না। কেউ কেউ বলেন যে আইন শৃঙ্খলার এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে, আরো সময় চাই। আমার কাছে মনে হয় দিনে দিনে যেভাবে ডেটেরিয়েট করছে সিচুয়েশন, আপনি সামনে অবস্থা আরো খারাপ হবে। যে সরকার 11 মাসে বা 12 মাসে পারে নাই, সেই সরকার আগামী আরো ওনার যে সর্বোচ্চ সীমা যে জুন মাসে মধ্যে হয়ে যাবে, আমি সেটা কোনোভাবেই মনে করি না। বরং আমরা ফেব্রুয়ারি না, আমরা আবার ডিসেম্বরে নির্বাচনের জন্য দাবি জানাবো কিনা সেটা ভাবা উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের চাওয়া পূরণে ব্যর্থ হলে তা গণতন্ত্রের জন্য হুমকি বলেও মনে করেন আলোচকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এলডিসি থেকে উত্তরণে কাজ করে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে সব নীতিমালা আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যেতে পথ বের করতে হবে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এলডিসি থেকে উত্তরণ নিয়ে বৈঠকে 16টি সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে এনবিআরের 4টি, শিল্প মন্ত্রণালয়ের 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 2টি, বাণিজ্য মন্ত্রণালয়ের 3টি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের 4টি সিদ্ধান্ত বাস্তবায়ন কাজ করছে। এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণ বাস্তবায়নে 19টি সংস্থাকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ট্যারিফ পলিসি 2023-এর বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এনবিআর চেয়ারম্যান। সভায় প্রধান উপদেষ্টা বলেন, দেশের চামড়া শিল্পকে সঠিক মূল্যায়ন করা হয়নি, এই শিল্পের সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেন তিনি। 5ই অগাস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সাথে নিয়ে এনসিপি
জুলাই ঘোষণাপত্র দেবে। গতকাল জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিও জানিয়েছে জামাত সহ কয়েকটি দল। আর বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের উপযুক্ত জায়গা হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন ৩১ জুলাইয়ের মধ্যে গ্রহণযোগ্য একটি সনদ তৈরি করতে চায় কমিশন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত ৭টি বিষয়ে শেষ মুহূর্তে সংলাপ করে কমিশন। সংসদে সরাসরি নারী প্রতিনিধি নির্বাচনে একমত হলেও আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত আছে দলগুলোর মধ্যে এবং সেখানে একটা ভারসাম্যমূলক জায়গা তৈরি হয়ে যায়। সবার বিরতিতে এনসিপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেন আক্তার হোসেন। জানান এ বিষয়ে এক বিন্দু ছাড় দেবে না তারা। সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে সরকারকে প্রদান করতে হবে, এটা আমাদের জোর দাবি। সনদ বাস্তবায়নে শুধু অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানায় জামায়াত, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার উপায় আছে বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মোহাম্মদ মনির। বলেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন ৫ই আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। কোনো ১০৬ অনুচ্ছেদের আলোকে আগের সরকার পরিবর্তন হয় নাই। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল। অ্যাগ্রিড রিফর্ম যেগুলো হয়েছে এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। কেউ কেউ বলছেন যে এটা এখন দরকার নয়, আগামী পার্লামেন্টে যারা জিতবে তারা গিয়ে এটা করবে। এটা একেবারে একটা অবাস্তব এবং অসামঞ্জস্য বক্তব্য, কারণ আপনি আগামী পার্লামেন্টে যাবেন, তাহলে এই পার্লামেন্ট ইলেকশন কীভাবে হবে? জাতীয় সনদ জনগণের সঙ্গে এক ধরনের চুক্তি উল্লেখ করে বিএনপি বলছে এটি বাস্তবায়নের একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ। জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলসমূহের যে অঙ্গীকার এবং এই যে গণমানুষের যে অভিপ্রায়, এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে, সেটা একটা আমার মনে হয় যে একটা অলীক চিন্তা ভাবনা। সূচনা বক্তব্যে বৃহস্পতিবার মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য সনদ তৈরি করার প্রত্যাশা কমিশনের। সকল দলই এই ব্যাপারে ঐক্যমত্য পৌঁছেছিলেন যে নাগরিকের মৌলিক অধিকারগুলো সম্প্রসারিত করতে হবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ১ বছর পর আবারও মাঠে নেমেছেন তারা। বলেন, সংগঠিত হয়ে আবারও জনগণের দাবি আদায় করা হবে। গতকাল বিকেলে নরসিংদী পৌরসভার সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় একথা বলেন তিনি। এ সময় অভিযোগ করেন, ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, দলকে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কার কাজও এগিয়ে নিতে দেওয়া হয়নি। এ সময় তার সাথে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শিরিন সহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা। আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই।
31 জুলাই 2024 সারা দেশে ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। শুধু আন্দোলনের আগুনে নয়, ঘরের আগুনেও পুড়তে শুরু করে জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা আওয়ামী লীগ। এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভা ছেড়ে চলে যান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ডিবি হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে সমন্বয়কদের ছাড়াতে গিয়ে পুলিশের হাতে নাজেহাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঘটনাবহুল সেই দিনের অদ্যপান্ত জানাচ্ছেন মুহিবুল্লাহ মহেব। তখনও স্বৈরাচার আওয়ামী সরকারের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পতন কতটা ঘনিয়ে এসেছে। দিনটি ছিল 31 জুলাই। ছাত্র জনতার আন্দোলন দমানোর সকল কূটকৌশলই ভেস্তে যাচ্ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকদিনের লাগামহীন নির্বিচার অভিযান, গণগ্রেফতার, হত্যা আর নির্যাতনে ক্ষোভের আগুনে জ্বলছিল বাংলাদেশ। জনতার মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও এই আন্দোলন সামাল দিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। হ্যাঁ, শিবির ওদের কথাবার্তা এটিটিউড আমি বুঝেছি, শিবির ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে বললাম। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত 9 দফার পক্ষে জনমত গঠন করতে থাকে তারা। ঘরে বাইরে তুষের আগুনে পুড়তে থাকে আওয়ামী লীগ। এই দিনেই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়ে নাজেহাল হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন ঘটনা ছিল আওয়ামী লীগের ইতিহাসে নজিরবিহীন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্থা করে। আটক সমন্বয়কদের পরিবারের সাথেও দেখা করতে দেয়নি আওয়ামী পুলিশ বাহিনী। আমরা জাস্টিস চাই, আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না, আর কোন ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশ থেকে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। 13 দিন বন্ধ থাকার পর এই দিন বিকেল 3টায় খুলে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে ফেসবুক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর খসড়ার উপর মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, নির্দলীয় সরকার আইন করলেও পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে, তাই আইন চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিচার ব্যবস্থা যেন ভেঙে না পড়ে সেই কারণে এই অধ্যাদেশ করা হচ্ছে। এবারের এই রাষ্ট্র মেরামতের সুযোগ হাতছাড়া হলে আগামী কয়েক দশকে এই সুযোগ আর আসবে না বলেও মন্তব্য করেন তিনি। বেআইনি রায় প্রদান সহ জাল-জালিয়াতির অভিযোগে রাজধানী শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গতকাল এই আদেশ দেন। এর আগে এই মামলায় খায়রুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসাবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের ১৭ মে তিনি অবসরে যান। কোনো দরপত্র আহ্বান ছাড়াই চট্টগ্রাম বন্দরের নিউ বোর্ডিং টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর প্রক্রিয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রিটকারীর আইনজীবীরা জানান, পিপিপি আইন লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনায় চুক্তির যে প্রক্রিয়ায় যেতে চলেছে তা আইন বহির্ভূত। আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এই ধরনের সিদ্ধান্ত বাতিল করা, কিন্তু তা না করে রাজনৈতিক দল ও নাগরিকদের উদ্বেগ উপেক্ষা করেই এই সরকারও একই পদ্ধতিতে এই বন্দর লিজ দিতে চাইছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের সাথে ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক হয়েছে। সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। গ্রুপের সাথে আজকে আমরা একটা বৈঠক করেছি। দুই গ্রুপের শীর্ষস্থানীয় মুরব্বীরা উপস্থিত ছিলেন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে। আমরা আগামী দিনে আরও তাদের সাথে বৈঠক করব, একটু কাছাকাছি নিয়ে আসা। এবং আপনারা জানেন গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়। পুঁজিবাজারে অনিয়ম এবং সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রতারণার দায়ে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সাথে আজীবনের জন্য তাকে পুঁজিবাজারে অমার্জিত ঘোষণা করা হয়েছে। গতকাল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশন সভায় আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি এবং তার ছেলে ভাইস চেয়ারম্যান শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়। অনুসন্ধান ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকেও পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, ২০২১ সালে অনুমোদিত ৫০০ কোটি টাকার সুকুকের মধ্যে বেক্সিমকো গ্রুপ শর্ত লঙ্ঘন করে ৩২৫ কোটি টাকা সংগ্রহ করে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। অনিয়মের অভিযোগে বেক্সিমকোর পরিচালক নাসিমা রহমান, ডক্টর শামসুন আহমেদ এবং এএম আহসানুল্লাহকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করে বিএসইসি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ তারেক রহমানের। বললেন, সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্রবাদ। এক্সিট প্ল্যান নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচন ফেব্রুয়ারির পর নেওয়া উচিত হবে না বলছেন বিশিষ্টজনেরা। জুলাই সনদের ব্যাপারে ছাড় নয় জানিয়ে দিল এনসিপি। সনদ কার্যকরের উপযুক্ত স্থান সংসদ মনে করে বিএনপি। দলগুলোকে সনদের গ্রহণযোগ্য খসড়া দেওয়া হবে আজ। জুলাই আন্দোলনের ৩১শে জুলাই আওয়ামী লীগের ক্ষমতার সৌধে ফাটল। দলীয় কার্যালয়ে তোপের মুখে ওবায়দুল কাদের। রিমেম্বারিং হিরোজ কর্মসূচি পালন শিক্ষার্থীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকে অসংখ্য